মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার নেস্ট। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমাদের গন্তব্য অম্বিকা কালনা রাজবাড়ি এবং 108টা শিব মন্দির। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায় যেখানে অনেক ছোটোবেলায় এসেছিলাম বাবার সাথে। 52 হাত কালী মন্দির। 52 হাত কালী এখানে হয় পৌষ মাসে। তো মন্দিরের স্ট্রাকচারটা এখনও রয়েছে মায়ের, সেটা আপনাদের দেখাই। দেখুন, এটা হচ্ছে 52 হাত কালীর স্ট্রাকচার। অনেক ছোটোবেলায় এসেছিলাম আমি, মা, বাবা আর দাদা। তখন কি আর জানতাম যে জ্যান্ত ভগবানের কোলে কাঁধে উঠে এই মাটির মূর্তি প্রতিমাকে দেখছি। এখন বাবা নেই আমার, তাই এখন জ্যান্ত ভগবানই মনে হয় ওনাকে। যাদের বাবা নেই তারা জানে। এই হলো আমার একটা খুব স্মৃতি বিরচিত জায়গা। এখানে ছোটোবেলার বেশ সুন্দর একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই এই বর্ধমান কালনা ঘুরতে যাওয়ার আগে এই জায়গাটা ঘুরে গেলাম। তো বন্ধুরা কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে। থ্যাংক ইউ। চলুন কালনা ঘুরে আসি। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি নিঃস্বপুর ঘাটে। এখান থেকে কালনা ঘাটও বলে। এখান থেকে গঙ্গা পার হয়ে যেতে হবে ওপারে। এইখানটায় আগে ছোটোবেলায় বাবার সাথে আসতাম, কেননা আমার বাবার চালের দোকান ছিল। এখানে প্রচুর চালের আড়ত। এইখানটাতে এখানে কালনাঘাট বলতো সবাই। এই কালনাঘাটে প্রচুর চালের আড়ত, চালের বিজনেস হয়। চারিদিকে চাল আর চাল। এবার গঙ্গা পার হতে আমরা যাচ্ছি। চলুন রাস্তায় গিয়ে গঙ্গা পার হতে হতে কথা হচ্ছে। আমি এখন লঞ্চে আছি। এটা লঞ্চের কেবিন। এখান থেকে চালনা করা হবে লঞ্চটাকে। চলুন তাহলে ওপারে গিয়ে কথা হচ্ছে। প্রচণ্ড রোদ এখানে। সো হুইসেল পড়ে গেল লঞ্চে। লঞ্চ স্টার্ট হবে। পাইলট স্টার্ট দিয়ে দিল। এবার চললাম আমরা অম্বিকা কালনার উদ্দেশ্যে। এই যে বন্ধুরা এই নদীটা আমরা দেখতে পাচ্ছি, এই নদীটার নাম তিনটে। এই নদীর তিনটে নাম। এখানে ভাগীরথী, আর একটু এগিয়ে গিয়ে হুগলি নদী, এবং পুরো নদীটাকেই আমরা গঙ্গা বলেছি। পুরো নদীটাকেই আমরা গঙ্গা বলেছি। এখন আমরা ভাগীরথী পার করছি। আর একটু ওই দিকটায় এগিয়ে গেলেই হুগলি নদী। আর পুরো নদীটাকে আমরা গঙ্গা বলি। আমরা নিঃসিংহপুর ঘাট পার করে দিলাম। পার করে চললাম অম্বিকা কালনা ঘাটের উদ্দেশ্যে। এখানে আসতে গেলে বন্ধুরা, এখানে আসতে গেলে আমি যেমন আজকে রানাঘাট থেকে মোটরসাইকেল নিয়ে এলাম, আপনারা মোটরসাইকেল নিয়ে আসলে বাই রোডে আসাটাই ভালো। রানাঘাট থেকে আপনারা কালনাঘাটের উদ্দেশ্যে বাস অরহ পেয়ে যাবেন। এবং আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে রানাঘাট থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে আসবেন। শান্তিপুর থেকে বাস, অটো, টোটো সব কিছুই এই কালনাঘাট ফেরিঘাটে আসে। এইবার লঞ্চ পার হয়ে আপনাদেরকে চলে যেতে হবে ওপার, অম্বিকা কালনায় চলে আসতে হবে। তো আমরা প্রায় চলেই এসেছি। ওপারে গিয়ে কথা হচ্ছে। এবং কত টাকা ভাড়া লাগছে এপার থেকে নিল না, বলে এপারেই নেবে, সেসব সবই তথ্য আপনাদেরকে দেব এপারে এসে। তো ফাইনালি কালনাঘাটে এসে আমি টোটো ধরে ফেলেছি, এবং টোটো আমাদের ভাড়া নেবে এই দাদার সঙ্গে। আজকে আমাদের পাইলট। এই টোটো করেই আজকে আমরা ঘুরবো, এবং এই টোটো আমাদের 350 টাকা নেবে। চলুন, বলেছে 9খানা বড় বড় মন্দির আছে, দেখবো। আবার এখানে এসেই নামবো, ভালো লাগবে আশা করি। সো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি 108 শিব মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশটা।
এটা হচ্ছে কালনা, অম্বিকা কালনা জেলায় অবস্থিত 108 শিব মন্দির। শিব মন্দিরগুলো বহু প্রাচীন, যেগুলো এখন এক এক করে আপনাদের বলবো আমি। চলুন মন্দিরগুলো দর্শন করা যাক। এবং আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই বাইরের বৃত্তটা যেটা দেখছেন, এই বাইরের বৃত্ততে হচ্ছে 74টা মন্দির, আর এই ভিতরের বৃত্ততে এখানে আছে হচ্ছে 34টা, টোটাল 108টা শিব মন্দির। ঠিক আছে, চলুন তাহলে দেখা যাক মন্দিরগুলো। দেখুন বন্ধু, শিবলিঙ্গ এই লিঙ্গগুলো একটা শ্বেতলিঙ্গ এবং একটা কৃষ্ণলিঙ্গ। দেখুন বন্ধুরা, শ্বেতলিঙ্গ, আর এর পাশেই কৃষ্ণলিঙ্গ। এরম করে করে 78টা বাইরের বৃত্তে শিবলিঙ্গ শ্বেতলিঙ্গ মিলিয়ে আছে। এবং প্রত্যেক কটা মন্দিরের চূড়াগুলো দেখতে পাচ্ছেন, এই চূড়াগুলো সব কটাই 8 চালার। এবং আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই পুরো মন্দির চত্বরটাকে দারুণভাবে সাজিয়ে রেখেছে। আপনারা আসলে খুব ভালো লাগবে এবং বিকালবেলায় অপরূপ দৃশ্য দেখাবে এখানে। তাহলে যাওয়া যাক এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভিতরের আবৃত্তটা এরকম আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন। ভিতরে এটা শ্বেত শিবলিঙ্গ এবং ভিতরের আবৃত্তিতেও 8 চালা মন্দির। তো বন্ধুরা দেখলেন ভিতরে সব কটাতে, পরপর সাদা লিঙ্গ, শ্বেত লিঙ্গ। তো পুরো ব্যাপারটা এরকম। এবং মধ্যখানে একটা এরকম কুণ্ড আছে, কুয়ো মতন, আর একটা গাছ আছে। পুরো ব্যাপারটা এরকম, আপনারা দেখুন। ঢুকেই বন্ধুরা যেমন একটা দেখতে পেলেন, একটা কামান দেখতে পেলেন, এবং এখানে একটা শিবলিঙ্গ, এবং দেওয়ালগুলো দেখেই বুঝতে পারছেন যে কেমন, কত প্রাচীন এই জিনিস। আমরা এখন রয়েছি রাজবাড়িতে, কালনা জেলার। এখানে লেখা রয়েছে সমস্ত কিছু, ভিডিওটা পজ করে দেখে নেবেন। একটা নাটমঞ্চ, খুব সুন্দর। আর
এই মন্দিরটাকে দেখতে পাচ্ছ, কত সুন্দর। কি বন্ধুরা, আমি এখন লালাজি মন্দিরের সামনে আছি। এটা হচ্ছে লালাজি মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1739 খ্রিস্টাব্দে এবং মন্দিরটি অনেক প্রাচীন। চলুন ভিতরে গিয়ে আবার দেখা যাক। যেমন কি এই পালকিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অনেক পুরনো পালকি, দেখেই বোঝা যাচ্ছে। প্লাস্টিক দিয়ে ঘেরা। এই পাশ দিয়ে দেখানো যায় কিনা দেখি। দেখুন, সেই সময় হয়তো এই পালকিটা ইউজ হতো এবং ঠাকুর যেত পালকিতে করে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। দারুণ। চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা। একটা তুলসী মন্দির, যেটা আপনাদের খুব ভালো লাগবে। জুতো খুলে প্রবেশ করার কথা বলা হচ্ছে। চলুন জুতো খুলে প্রবেশ করি। দেখুন নাটমঞ্চটা অসাধারণ। এখানে একটা বিম্বের উপরে প্রভুর কৃপায় বসে আছে। বেসিক্যালি এখানে রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ বসে আছেন উপরে। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই। কি অপূর্ব দেখতে ঠাকুরটাকে। তো যেমন শুনলাম আমরা বন্ধুরা, এই মন্দিরটির নাম লালজি মন্দির। লালাজি নাম অনুসারে লালজি মন্দির নামে পরিচিত। এই মন্দিরটা রাজা বর্ধমানের রাজার স্বপ্নাদেশে এই মন্দিরটিকে তৈরি করেছিল এবং ঠাকুর ওনাকে স্বপ্ন দেখিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে স্বপ্ন দেখিয়েছিল, তারপরে এই মন্দির তৈরি হয়েছে। মন্দিরটা খুব সুন্দর, আপনারা আসতেই পারেন। আসলে খুব ভালো লাগবে বন্ধুরা। এটা যে দেখছো, এটাও একটা শিবলিঙ্গের মন্দির। এইটাও শিবলিঙ্গের মন্দির এবং ওইটাও শিবলিঙ্গের মন্দির। এবং এইদিকে নাটমঞ্চ, আর এইটা লালাজি মন্দির এই দিকটা। আর এই দিকটা হলো রাজবাড়ির কিছু অংশ এবং এই পাশে একটা স্কুল আছে পিছনে এবং এটা স্কুল মাঠ। চারিদিক দিয়েই লালাজি মন্দিরটা শিবলিঙ্গ দিয়ে ঘেরা, যেটা দেখতে আরও এই রাজবাড়ির প্রাঙ্গণটাকে আকৃষ্ট বানাচ্ছে। এবং চারিপাশটা দেখুন পুরো একদম মাঠ দিয়ে সুন্দর করে। একদিন বিকাল এখানে যে সুন্দর কাটবে। এবং এখানে রয়েছে আমাদের ভারতবর্ষ এবং আমাদের গর্বের তিরঙ্গা। যেহেতু হাওয়া নেই, এখনও উঠছে না, আপনাদেরকে দেখাতে পারলাম না, তবু কিছু কিছু দেখা যাচ্ছে। গোপ্রোয় কতটা আসছে আমি জানি না। চলুন তাহলে এবার এই মন্দিরটাকে দেখা যাক, গিয়ে দেখি। বন্ধুরা, আমরা এখন কৃষ্ণচন্দ্রজি মন্দিরে প্রবেশ করছি। এর আগে আমরা লালাজি মন্দির আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম। এবার কৃষ্ণচন্দ্রজি মন্দিরে প্রবেশ করব। এবং কৃষ্ণচন্দ্রজি মন্দির স্থাপিত হয়েছে 1751 থেকে 55 মধ্যে, যেটা এই বোর্ডটাতে জানা যাচ্ছে। এই বোর্ডটা হচ্ছে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। ভেতরটা ঢুকতেই বন্ধুরা এরকম ব্যাপারটা। আর মন্দিরটা, কৃষ্ণচন্দ্রজির মেন মন্দিরটা হলো এরকম। চলুন দেখি ভিতরে কি আছে। কৃষ্ণচন্দ্রজির মন্দিরের বাম দিকেও রয়েছে এরকম একটি পুরনো মন্দির এবং যার মধ্যে অবস্থান করছেন স্বয়ং শিব। দেখুন শিবলিঙ্গটি, দারুণ লাগবে। মন্দিরে, কৃষ্ণচন্দ্রজির এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। চলুন ভিতরে গিয়ে দেখা যাক।
দেখুন বন্ধুরা, কৃষ্ণজি মন্দিরের ঠিক সামনেই এই মন্দিরটা, বাবা প্রতাপেশ্বর শিব মন্দির এটা। এবার ওই মন্দিরটায় যাব, গিয়ে তারপরে চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে। একদম সামনেই আর এক পাশে রয়েছে রামসীতা মন্দির, যেখানে আমি প্রবেশ করছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর রামসীতা বসে আছে। পাশে হনুমানেরা রয়েছে, এক দারুণ দৃশ্য। আপনারা আসুন, এসে অবশ্যই রাজবাড়ি এবং 108 শিব মন্দির দর্শন করুন, আপনাদের ভালো লাগবে। এবং পুরো মন্দিরের চারিপাশ দিয়ে শিবলিঙ্গে ঘেরা, মানে যেন আপনার সবসময় মনে হবে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে শিব আপনাকে প্রোটেক্ট করছে এখানে আসলে। ফাইনালি চলে এসেছি মহাপ্রভু মন্দিরের সামনে। ফাইনালি চলে এসেছি মহাপ্রভু মন্দিরের সামনে। এই মন্দিরটা মহাপ্রভু ঝলক দর্শন নামে পরিচিত। চলুন ভিতরে গিয়ে দেখি কি দেখা যায়। তো বন্ধুরা, ঝলক দর্শন করে বেরোলাম প্রভুর। এখানে ছবি তোলা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য ভিতরে কিছু দেখাতে পারলাম না। আপনারা আসবেন, আসলে প্রভুর ঝলক দর্শন করবেন, দেখলে ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, ভক্তি করবেন। জয় গৌরনীতায়। চলুন সামনে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি সেই তেঁতুলতলায়, যেখানে নিমাই এসে বিশ্রাম করেছিলেন, এবং তারপরে ওই ঝলক দর্শন মন্দির, ওই বাড়িতে গিয়ে উনি ছিলেন। তা দেখুন এই জায়গাটা, যখন নিমাই ছিলেন তখনকার তেঁতুল গাছ এটা, এবং ততটাই পুরনো। গাছের গোড়া দেখলেই বুঝতে পারছেন, এবং খুব সুন্দর। চারিদিকে এরকম তেঁতুল গাছের নিচে নিমাই তার প্রতিচ্ছবি তৈরি হয়েছে, এবং খুবই সুন্দর জায়গাটা। আপনারা আসবেন, একটা দিন আপনাদের সুন্দর কাটবে কালনা। এবং এইখানে আছে আমাদের নিমাইয়ের পাদুকা, দেখুন। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের এখানে কালনা। চলুন, এটা হচ্ছে এন্ট্রান্স গেট, ভিতরে গিয়ে মায়ের দর্শন করে আসি। সিদ্ধেশ্বরী গেটের একবার দেখুন। মন্দিরটা ফাইনালি বন্ধু এরকম দেখতে বন্ধুরা, আর বাইরেটা এরকম, চারিদিক দিয়ে শিবলিঙ্গের মন্দির রয়েছে, এবং এখানে একটা হরিকাঠ আছে। দেখুন, ভালো লাগবে বন্ধুরা, আসুন। চলুন বন্ধুরা, সিদ্ধেশ্বরী অম্বিকা মায়ের অপোজিটেই রয়েছে ছোট মা, যেটা আপনাদের এখন দর্শন করাবো। দেখুন মায়ের মন্দির, মায়ের মূর্তি। এই মন্দিরটাকে ছোট মা বলে, এবং মা সিদ্ধেশ্বরী অম্বিকা মায়ের অপোজিটেই এই মন্দিরটা অবস্থিত। দারুণ, আপনারা আসবেন এবং ঘুরে যাবেন,
তো বন্ধুরা, সকাল থেকে এখনও অবধি কালনা ঘোরা ফাটাফাটি, এবং এই বাইরেই অম্বিকা মার বাইরেই রয়েছে এই পুজোর দোকান, যেখান থেকে কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি গোপালজির মন্দিরে। চলুন গোপালজির মন্দিরের ভিতরটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই মন্দিরটি 1766 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং এটি পোড়ামাটির তৈরি একটি মন্দির, যার ইতিহাস অনেক প্রাচীন। এই যে মন্দির, এবং এটা হলো মন্দির চত্বর। দুদিকে দুটো মন্দির আছে, যেখানে শিব বিরাজমান। সারা কালনায় প্রচুর শিবলিঙ্গ বিরাজমান। চলুন মন্দিরের ভিতর থেকে আপনাদের প্রতিমার দর্শন করিয়ে নিয়ে আসি। দেখুন, গোপালজির মন্দিরটাও খুব সুন্দর, এবং মন্দিরের গায়ে প্রচুর পুরনো, 1766 খ্রিস্টাব্দ, মানে বুঝতেই পারছেন বন্ধুরা, বিগত প্রায় 300 বছর পুরনো মন্দির। কালনার পরে 108 শিব মন্দির, রাজবাড়ি, তারপরে নিমাইয়ের বিবাহস্থান, ঝলক দর্শন, এবং নিমাই যেই তেঁতুলতলায় বিশ্রাম নিয়েছিল সেই তেঁতুলতলার দর্শন, এবং তারপরে এলাম অম্বিকা কালনা সিদ্ধেশ্বরী মন্দিরে, তারপরে ছোটো মা, এবং এরপরে গোপালজিউ মন্দির। তো বন্ধুরা, সব মন্দিরই খুব সুন্দর এবং অনেক পুরনো প্রাচীন ইতিহাস এই মন্দিরের মধ্যে রয়েছে, এবং যেটা আমাদের এখনও দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা, পৌঁছে গেছি সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির পাতালগঙ্গা মন্দিরে। এই পাতালগঙ্গা মন্দিরের একটা ইতিহাস আছে, যেটা আপনাদের মন্দিরের ভিতরে গিয়ে জানাচ্ছি। চলুন। মন্দিরের কপাট পুজোর পরে বন্ধ হয়ে গেল, যার জন্য বিগ্রহ আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু গঙ্গাটাকে দেখাই। দেখেছেন গঙ্গার যেরকম জল বেড়েছে, এখানেও জল বেড়ে গেছে। এর ইতিহাস হচ্ছে, বাবাজি যখন এই মন্দিরে পুজো দিতেন, তখন গঙ্গায় স্নান করে এসে এই মন্দিরে পুজো করতেন। তাও কিছুদিন শরীর খারাপ হওয়ার দরুন বাবাজি আর গঙ্গায় যেতে পারছেন না এবং পুজোও দিতে পারছেন না। তখন তিনি ঠাকুরের কাছে বলেন, হে প্রভু, আমি তো গঙ্গায় পুজো না দিয়ে তোমার পুজো দিতে পারছি না, গঙ্গায় স্নান না করে, তাহলে আমি কি করে পুজো দেব? তখন গঙ্গা মা নিজে থেকেই তার বাড়িতে প্রকৃষ্ট হয়, আর এই সেই পাতাল গঙ্গা, এবং তিনি এখান থেকে পুজো দিয়েই তারপরে মন্দিরে পুজো দিতেন। এই হলো এখানকার ইতিহাস, এবং এর পিছনে অনেক বড় ব্যাপার আছে, যেগুলো পাতাল গঙ্গায় এসে আপনারা দেখতে পারেন, এবং এখানে জোয়ার ভাটা হয়, ভালো লাগবে। আসুন, আপনাদের আমাদের উপরে ভগবান যে রয়েছেন তার প্রমাণ এই পাতালগঙ্গা মন্দিরে আসলে আপনি পাবেন। এগুলো আশ্চর্য জিনিস, যে কি করে সম্ভব। আসবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভগবান দাস বাবাজির পাতাল মন্দির দর্শন হয়ে গেল, এবং সেখান থেকে বেরিয়ে আমরা এখন ভবা পাগলার মন্দিরের দিকে যাচ্ছি। পাতালগঙ্গা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং
পরিবারের লোকেদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এন্থুটাকে বাড়াবেন। চলুন গিয়ে দেখা হচ্ছে ভবা পাগলার আশ্রমে। চলে এসেছি বন্ধুরা ভবা পাগলার আশ্রমের একদম সম্মুখে। শুনে এলাম ভবা পাগলার আশ্রমের ভিতরে ভিডিও ক্যামেরা করতে দেয় না, কিন্তু আপনাদেরকে একটু বাইরেটাই দেখিয়ে দিই। যদি পারি তো ভিডিও করব, যদি না পারি তাহলে বাইরেটাই দিয়ে দেবো। এই যে এখানে লেখা রয়েছে ভবার ভবানী মন্দির। এই যে এই গেটটা হলো এন্ট্রান্স। এখানে বৈশাখ মাসের শনিবারে, শেষ শনিবারে বিশাল পুজো হয়। চলুন ভিতরটা দেখে আসি। ভবা পাগলার একটা মূর্তি আছে, ছবি আছে হরেক চালার। তো বন্ধুরা ভবা পাগলার এই ভবার ভবানী মন্দির থেকে আমরা বাইরে বেরোচ্ছি। ভিতরে ছবি তোলা একদমই নিষেধ, যার জন্য আপনাদের ভিতরে কিছু দেখাতে পারলাম না। মন্দিরের ভিতরে একটা খুব সুন্দর কালী মায়ের মূর্তি আছে এবং ভবা পাগলা যে এখানে থাকতেন এবং যা যা ব্যবহার করতেন সেই ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে। এছাড়া পুকুর আছে এবং ভোগ প্রত্যেক দিনই এখানে এসে আপনারা খেতে পারেন। এইটুকুই, আর কিছু নেই এর মন্দিরের মধ্যে। এবং বৈশাখ মাসের শেষ শনিবারে এখানে প্রচুর পরিমাণের ভক্ত সমাগম হয় এবং বিশাল বড় একটা অনুষ্ঠান হয়। আপনারা আসবেন, আসলে কালনা ভ্রমণের সাথে সাথে ভবা পাগলার মন্দিরের ভ্রমণও করে যাবেন, ভালো লাগবে। একদিনের ট্যুর বেশ সুন্দরই হবে। চলুন এইবার আমরা আজকে ভবা পাগলা হলো আমাদের গন্তব্যের শেষ ডেস্টিনেশন ছিল, যেটা আমরা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার জেটি ঘাটে। এই বন্ধুরা, তাহলে আমাদের আজকে কালনা ভ্রমণ আপনাদের কেমন লাগলো? আজকে আমরা সবার প্রথম এসে 108 শিব মন্দিরে গেছিলাম এবং তারপরে গেছিলাম রাজবাড়িতে। রাজবাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ির একটা নতুন নিয়ম হয়েছে, যে নিয়মটা হচ্ছে রাজবাড়ি এবং 108 শিব মন্দিরে যে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন না। যদি করতে হয় তাহলে আপনাকে টিকিট কাটতে হবে, 25 টাকা টিকিট, তারপরেই আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। আর তারপরে আমরা গেলাম মন্দিরগুলোতে এবং সর্বশেষে ভবা পাগলার মন্দিরে গেলাম। এই ভবা পাগলার মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছু দেখাতে পারলাম না। এবং আগেই যেটা বললাম যে ভবা পাগলা মন্দিরে একটা সুন্দর কালী মূর্তি আছে এবং ভবা পাগলার যাবতীয় যা ব্যবহার করতেন সেই সব জিনিসগুলো রয়েছে এবং ভবা পাগলার পরিবারের ছবি রয়েছে এবং পরিবারের পরপর যারা রয়েছে তাদের সঙ্গে। এবং ভবা পাগলার মন্দিরেও আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন। সেই ভিডিওগ্রাফি করতে গেলে আপনাদেরকে ভবা পাগলা ট্রাস্টির থেকে পারমিশন নিয়ে তারপর আপনাকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে হবে। তা আজকের এই পুরো টোটাল কালনা ট্যুরটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বলে পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো মন্দিরের খোঁজে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।